আমি বাজেটটা খুব মন দিয়ে শুনছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বাজেট। এই বাজেটকে শোনার পর আমি ভাবছিলাম এটা কিসের বাজেট? এটা ভাতার বাজেট, নাকি ভাটের বাজেট, নাকি হাট্টিমা টিম টিম বাজেট? মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্র সরকারের বাজেটকে যে সেই বাজেট নাকি হামটি ডামটি বাজেট। আমি হামটি ডামটি বুঝিনি, কিন্তু হাট্টিমা টিম টিম বুঝেছি। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। এটা আসলে ঘোড়ার ডিম বাজেট হয়েছে, মাঠে ডিম নেই, একেবারে ঘোড়ার ডিম। বাজেটে কর্মসংস্থান নেই, শিক্ষার কথা নেই, বাজেটে নারী সুরক্ষার কথা নেই, বাজেটে চিকিৎসা ব্যবস্থার উন্নতির কথা নেই, শুধুমাত্র ভাতা ভাতা ভাতা, সবাইকে ভাতা। বাজেট হচ্ছে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছিল। কেন্দ্র সরকার যখন বাজেট করে তখন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবে, তার সঙ্গে সামাজিক সুরক্ষা, দান খয়রাতি প্রকল্প তো থাকেই। ভেবে দেখুন তো, কেন্দ্র সরকারই এই রাজ্যকে যা যা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন কেন্দ্র সরকার তাদের বিরোধী, রাজ্যের ভালো চায় না। তো যে সরকার রাজ্যের ভালো চায় না, সে সরকার প্রতিটা জেলায় জেলায় তৈরি করে দিচ্ছে মহিলাদের জন্য হোস্টেল। জেলায় জেলায় তৈরি হবে শিক্ষা ব্যবস্থার জন্য প্রতিষ্ঠান। অথচ মমতা, যিনি নাকি রাজ্যকে ভালোবেসে একেবারে তোলপাড় করে দিচ্ছেন, নিজের ভাইপো ছাড়া তো আর কাউকে ভালোবাসেন না, কিন্তু দেখান রাজ্যবাসীর জন্য তার দরদ উথলে পড়ে, অথচ তাদের জন্য কি লবডঙ্কা। এক নজরে যেটা পড়ে শোনানো হলো, যেটা আমরা শুনলাম, খেলাম কিন্তু গিললাম না। বাজেটে কি আছে? বাজেটের মূল বিষয় তো হচ্ছে ওই আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, লক্ষ্মীর ভাণ্ডারে উনি টাকা বাড়িয়ে দেবেন। 500 টাকা করে বাড়িয়েছেন, 1500-1700 করে হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এছাড়া এই তো গেল ভাতা। তারপরে শুনলাম বেকার ভাতা দেবেন। কবে থেকে দেবেন? ভোটের আগে দেবেন না, ঘোষণা মাত্র 15 আগস্ট থেকে দেবেন, মানে ভোটের সময় পাবে না কেউ। শুধুমাত্র ঘোষণা করে চিৎকার করে যাবেন, মাইকে প্রচার করে যাবেন ভোটের সময়, সবাইকে ভাতা দিচ্ছি, বেকারদের ভাতা দিচ্ছি। কাকে কাকে দেবেন? 21 বছর থেকে 41 বছর বয়সী বেকারদের দেবেন। যুবসাথীর অন্তর্গত 5,000 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে, এবং মাধ্যমিক উত্তীর্ণ হলে তবেই পাওয়া যাবে, এবং স্কলারশিপ না থাকলে তবে এটা পাওয়া যাবে। এই হচ্ছে মোটের উপর গল্প। এবার মুখ্যমন্ত্রীকে 1 এপ্রিল থেকে বর্ধিত ডিএ দিতে হবে। আজকে হেরে গেছেন ভালো মতন সুপ্রিম কোর্টে, এর জন্যই 15,000 কোটি টাকার মতন দরকার হবে, শুভেন্দু অধিকারী বলছিলেন। এছাড়াও তিনি বরাদ্দ করেছেন কার জন্য? ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। একটা ঢপের চপ এই ঘাটাল মাস্টার প্ল্যান। বিশ্বাস করবেন না, আমার বাবা যখন ছোট ছিলেন তবে থেকে উনি শুনেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, ঘাটালে প্রজেক্ট হবে, এটসেট্রা এটসেট্রা। আমার বাবা কিন্তু বৃদ্ধ হয়েছেন, সিনিয়র সিটিজেন মানুষ। আমারও বয়স কম হলো না, নেই নেই করে জীবনের অনেক বসন্ত পার করে ফেলেছি। তা আমিও ঘাটাল মাস্টার প্ল্যান দেখে যেতে পারবো কিনা জানি না। আমার প্রায় অর্ধেক চুল পাকতে গেল। ভিলেজ পুলিশ, গ্রামীণ পুলিশদের 1,000 টাকা করে তিনি ভাতা বৃদ্ধি করেছেন। মানে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ভাতা ভাতা আর ভাতা। ক্ষেত মজুরদের জন্য 4,000 টাকা বছরে অনুদান দেবেন। আশাকর্মীদেরও অনুদান ভাতা এইসব বৃদ্ধি করেছেন, মাতৃকালীন ছুটি দিয়েছেন, ডেলিভারি বয়দের সামাজিক প্রকল্প দিয়েছেন। মহাত্মাশ্রী একটা ঢপের নাম দিয়েছেন, যেটা আগে এমজি নারেগা প্রজেক্ট ছিল, এখন জিরামজি হয়েছে। সেখানে তিনি নিজে থেকে করবেন বলছেন, 75 থেকে বাড়িয়ে 100 দিন করেছেন। এই গোটা বাজেটের মধ্যে আপনি কি একবারও শুনতে পেলেন অমুক জায়গায় খুব ভালো শিল্পে হবে, কারখানা হবে, একটা ভালো শিল্প আসবে, বৃহৎ শিল্প আসবে? শুনতে পেলেন? অনুপ্রাণিত সংবাদ মাধ্যমগুলোকেও ঘেটে নিন, পাবেন না। আজকে মুখ্যমন্ত্রী হ্যাট্রিক করেছেন, 3 বার জিতেছেন, 15 বছর প্রায় ক্ষমতায়। এই 15 বছরে কতবার বিশ্ব বাংলা বিজনেস সামিট হয়েছে বলুন তো? ওই ঢপের সামিটে প্রত্যেকবার প্রতিশ্রুতির ফুলঝুরি, কিন্তু তাতে একটাও কি বড় কারখানা এসেছে? এই রাজ্য থেকে কারখানা পালিয়ে যাওয়ার লিস্ট লম্বা, সেই লিস্ট আপনাদেরকে আমরা দিয়েই দিতে পারি, প্রত্যেক দিন আলোচনা করি সেটা নিয়ে। ডানলপ পালিয়েছে, বন্ধ হয়েছে, যেসব বন্ধ হয়েছে, HMV বন্ধ হয়েছে, বিস্কুট কারখানা হাজার হাজার বন্ধ হয়েছে, রডকল ফ্যাক্টরি বন্ধ হয়েছে, অ্যাম্বাসেডার ফ্যাক্টরি বন্ধ হয়েছে। বন্ধের তালিকা দীর্ঘ, কিন্তু খোলার তালিকায় মুখ্যমন্ত্রী কটা শিল্পের
বড় কারখানা এ রাজ্যে আনতে পেরেছেন। আমাদের গর্বের মহারাজ বলেছিলেন একটা ফ্যাক্টরি করবেন, সেই ফ্যাক্টরিটা কোথায়? এখানে আদানি পর্যন্ত এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে গিয়েছিলেন, বলেছিলেন একটা ডিপ সি পোর্ট হবে। হয়েছে? অশ্বডিম্ব হয়নি। ওই পোর্ট গুটিয়ে পালিয়ে গেছে আদানি। জানে এ রাজ্যে পোর্ট করলে তোলা দিতে দিতে আদানির ব্যবসা শেষ হয়ে যাবে, আদানি এখানে ব্যবসা করতে পারবেন না, সেই কারণে আদানিও এখান থেকে পালিয়েছেন। আম্বানির প্রজেক্ট বলতে শুধুমাত্র জিও ফাইবারের কানেকশন, জিও টাওয়ার, বিভিন্ন জায়গায় জিওর আর বিভিন্ন জিও মার্ট, মানে দোকানদারি। কিন্তু এই প্রোডাকশন আদানি আম্বানিরা যে যিনি মালগুলো এখানে বেচছেন তার প্রোডাকশন কি এখানে হচ্ছে একটা জিনিসেরও? উত্তর হচ্ছে না। একটা সুপার স্পেশালিটি বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন হলো এই বাজেট থেকে একটা সুপার স্পেশালিটি। ঢপের হাসপাতালগুলো জেলায় জেলায় তার বিল্ডিংয়ের উপরে সুন্দর করে কেতাদুরস্ত একটা ফার্নিচার লাগিয়ে দিলে তার পরিষেবার তো বৃদ্ধি হয় না। সব জায়গায় দেওয়ালের উপরে একটা নতুন করে রং করে দেওয়া হয়েছে, আধুনিক একটা প্রলেপ মেরে দেওয়া হয়েছে, বলা হয়েছে সুপার স্পেশালিটি, লে ছক্কা হয়ে গেল। কিন্তু হয়েছে কি? কি পরিমাণ ময়লা আবর্জনা, ওষুধ পাওয়া যায় না, ডাক্তারের অভাব, গরু ছাগলের মতন লাইন দিতে হয় ঘন্টার পর ঘন্টা, তারপর 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখে ডাক্তার ছেড়ে দেন। ঠিক করে কি চিকিৎসা হয়? আজকে সেখানে ভালো চিকিৎসা হলে মানুষ ভেলোর দৌড়তো। আজকে ভেলোরের এত নাম হয়ে গেছে, লজ্জা করে না? যুবরাজ এত ঢঙ্কা পিটিয়ে, ঢাক ঢোল পিটিয়ে, ডঙ্কা পিটিয়ে সেবাশ্রয় ক্যাম্প চালালেন জায়গায় জায়গায়। যুবরাজ নিজে এ রাজ্যে দেখান তার তো চোখে নাকি কি সমস্যা, আমরা তো জানি অন্য গল্প, আমরা ছেড়ে দিলাম সেটা। তিনি যে চোখ দেখাতে আমেরিকা যান, তার পিসিমণির স্বাস্থ্য ব্যবস্থা এত ভালো হলে তিনি এ রাজ্যে দেখান না কেন? প্রশ্ন করব না আমরা? আজকে মহিলাদের সুরক্ষা নিয়ে তো কোনো নতুন করে তো আর বলার কিছু নেই। আরজিকর কাণ্ড, দুর্গাপুরের কাণ্ড পরপর আমরা নিজের চোখে দেখেছি এ রাজ্যে মা বোনেদের কি অবস্থা রয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য এই বাজেটে কোনো ঘোষণা হলো? রাজ্যে চারিদিকে আগুন লেগে আছে, রাজ্যের চারিদিকে অব্যবস্থা, নৈরাজ্য, সেগুলোকে আটকানোর জন্য বাজেটে কোনো ঘোষণা হলো? পরপর বিভিন্ন জায়গায় আগুন লাগছে। দমকল মন্ত্রী একেবারে পায়ের উপর পা তুলে বসে আছেন। কিভাবে ফায়ার অডিট হয় সেই গল্প আমরা শুনে নিয়েছি, আমাদের কাছে বেশ কয়েকটা অডিও ক্লিপ আছে, সময় হলে শোনাবো, কিন্তু সেটা আজকের বিষয় নয়, অন্য একদিন শোনাবো কিভাবে ফায়ার অডিট হয় এই দমকল বিভাগে। তো ছেড়ে দিন সেসব ব্যাপার। মুখ্যমন্ত্রী বড় বড় কথা বললেন, শুধু অমুক করবো তমুক করবো। আসলে কেন করলেন এই ভাটের বাজেট কেন করলেন? একটাই কারণে, এবছর ভোট, যেন তেন প্রকারেণ ভোটটা পেতে হবে। সেই ভোটটা পেতে গেলে এই ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশকে দিয়ে দলের কাজগুলো করাতে হবে। তার জন্য ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের টাকা বাড়ালেন। টাকা বাড়িয়ে তাদের কবজা করে রাখবেন, যে দেখো তোমাদের ভাই টাকা বাড়িয়ে দিয়েছি, তোমাদের আমাদের পার্টির হয়ে খেটে দিতে হবে। এই সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, এরাই তো পুলিশের পেছন আসল বদমাইশিগুলো করে। পুলিশও তো এদেরকে দিয়েই সমস্ত কিছু করায়। যত অনৈতিক কাজকর্ম দেখবেন এরাই হচ্ছে লিপ্ত। এরাও কি করবে? এদের উপরে তো প্রেশার থাকে। সিভিককে তার সুপিরিয়র যদি বলে দেয় অমুক কাজটা তোমায় করতে হবে, ওই সিভিকের ঘাড়ে কটা মাথা যে কথাটা শুনবে না? বাধ্য হয়ে পেটের দায় করতে হয়। রাজ্যে তো আর অন্য কোনো কর্মসংস্থান নেই যে অন্য জায়গায় চলে যাব। তারপর সিভিকের চাকরি করলে ওই সারাক্ষণ কাজ করতে হয়, খুব খাটুনির কাজ, এটা ঠিক, কিন্তু দিনের শেষে তো মোটা টাকাটা আসে, মাইনের টাকাতে হাত দিতে হয় না, উপরেই যে আসে সে দিয়ে চলে যায়, অনেকেরই চলে যায়। সব সিভিক খারাপ আমরা বলছি না, কিন্তু রাস্তাঘাটে যেটা দেখি, যেটা বাস্তব ভিত্তিতে আমাদের অভিজ্ঞতা হয়েছে সে কথা বলছি। ভোটের সময় এই সিভিকদেরই তো দৌড় করানো হবে বিভিন্ন কাজে, বিরোধীদের পেটানোর কাজে, মিছিল আটকানোর কাজে, কাউকে রাত্রিবেলা বাড়ি থেকে তুলে নিয়ে আসার কাজে, এগুলো করা হয়। বাংলার এটা পুরনো রীতি, শুনে কেউ অবাক হচ্ছেন না আমরা জানি। আশাকর্মীরা ক্ষুব্ধ ছিলেন, আশাকেও ভোটে কাজে লাগাতে হবে, বিভিন্ন জায়গায় সার্ভে টার্ভে করাতে হয় এদেরকে দিয়ে, তাই আশাকর্মীকেও হাতে রাখার চেষ্টা হলো। আর লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সেই মমতার পুরনো ফর্মুলা,
সেই পুরনো ফর্মুলা, মহিলাদের একলপ্ত ভোট নেবে। কিন্তু আমি অবাক হলাম, মুসলিমদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের এত দরদি, কিন্তু মুসলিম সেন্ট্রিক কোনো প্রকল্প দেখলাম না কেন? ইয়াং জেনারেশনকে ধরার জন্য যুবশ্রী, ওই বেকার ভাতাটা, মহিলাদের ধরার জন্য হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা। এত দিদি ভালোবাসেন মুসলিমদের, মুসলিম কেন্দ্রিক কোনো প্রজেক্ট তো আমরা দেখলাম না। আমার শিক্ষিত মুসলমান ভাইয়েরা আপনাদেরকে বলছি, ভেবে দেখেছেন কখনো? ইমামদের দেন, ইমামদের দিয়ে আপনাদেরকে কন্ট্রোল করবেন, কিন্তু ইমামদের দিয়ে, ইমাম তো একটা ছোট্ট সংখ্যক মানুষ, গোটা মুসলিম সম্প্রদায় তো ইমামকে দিয়ে বিচার করলে হবে না। মুসলিম সমাজ কি পেল এই বাজেট থেকে? 30%। এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে কটা মুসলমান প্রতিনিধি আছে? কজন বিধায়ক? 30% বিধায়ক কি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে? আপনারা হিসেব নিয়ে, খোঁজ নিয়ে দেখবেন, আমার আর বিশেষ কিছু বলতে হবে না। তাই বলছি, এখনো জাগুন, এখনো শিখুন, এখনো বুঝুন যে কোথায় কেন্দ্র সরকারের বাজেটটা ছিল। কেন্দ্র সরকারের বাজেটে নতুন হাই স্পিড ট্রেন ছিল, বাস ছিল, পরিবহন ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে শিক্ষার কথা ছিল, সেখানে আয়ুষ ছিল, স্বাস্থ্যের কথা ছিল। আয়ুষ বিভাগের উপরে জোর দিয়েছে সরকার। সরকার বহু ওষুধের দাম কমিয়েছে, যেগুলো জীবনদায়ী ওষুধ, ডায়াবেটিসের ওষুধ ছিল, ক্যান্সার ছিল, বিভিন্ন ধরনের জীবনদায়ী ওষুধ ছিল, দাম কমিয়েছে। এছাড়াও কেন্দ্র সরকার আপনি দেখবেন জেলায় জেলায়, বিভিন্ন জায়গায় জায়গায় কেন্দ্র সরকারের সস্তায় ওষুধ পাওয়া যায়, খুব ন্যায্য মূল্যের ওষুধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যায্য মূল্যের ওষুধগুলো এখন আর দেখতে পাওয়া যায় না। বহু ওষুধের দোকান বন্ধ হয়ে গেছে, কিছু টিম করে জ্বলছে হাসপাতালের বাইরে, সেখানেও ন্যায্য মূল্যের থেকে অন্যায্য মূল্যের ওষুধগুলোই বেশি। কিন্তু মোদির জনঔষধি প্রকল্প, জনঔষধির ওষুধের দোকান জায়গায় জায়গায় আপনারা কিন্তু এখনো দেখতে পাবেন। এই ওষুধের দোকান কোনোদিন বন্ধ হয়নি, আগামী দিনেও হবে না। এছাড়াও বিভিন্ন সেক্টরে যারা চাষি ছিলেন, মৎস্য চাষি, তাদের কথা ভেবে নতুন মৎস্য চাষের কেন্দ্রের কথা কেন্দ্রের বাজেটে বলা হয়েছিল। মৎস্য চাষিদের যারা ডিপ সি, মানে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরেন, তাদের জন্য ট্যাক্সে ছাড়ের কথা বলা হয়েছে। সমস্ত সেক্টরের কথা বলা হয়েছিল কেন্দ্র সরকারের বাজেটে। ওই বাজেটটা ছিল সমবন্টনের বাজেট, প্রত্যেকটা রাজ্যের কথা ভাবা হয়েছিল। পশ্চিমবঙ্গকে প্রচুর দেওয়া হয়েছে এই বাজেটে, সেটা আপনাদের বিশ্লেষণ আগেই করেছি, গেলে আপনারা আমাদের পুরনো ভিডিওতে গিয়ে দেখে নিতে পারবেন সেটা, ওই বাজেটে কি কি ছিল রাজ্যের জন্য। তার বাইরেও অনেক কিছু ছিল। আর এখানে হাট্টিমাটিম টিম, তারা পারলো ঘোড়ার ডিম। মুখ্যমন্ত্রী ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট করেন, কোথায় গেল তার ট্রেডমিল? কোথায় গেল? মুখ্যমন্ত্রী তো এখন নিজে থেকে বাজেটও করলেন না। আমি জানি মানুষের ক্ষোভ হবে, সেই ক্ষোভ তিনি চন্দ্রিমা দেবীর ঘাড়ে চাপিয়ে দেবেন। চন্দ্রিমা দেবীরই বা কি করা আছে? উনি তো আর অর্থনীতিবিদ নন। ওনাকে বিউরোক্র্যাটরা যা তৈরি করে দেয়, আমলারা যেটা তৈরি করে দেয়, এবং সরকারের যা ইচ্ছা আছে, সরকার একটা নোট আকারে বলে, আপনারা সেইভাবে তৈরি করে দেয়। অমিত মিত্র সহযোগিতা করেন, কিন্তু চন্দ্রিমা দেবীর কি করার আছে? সবই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। তার অনুপ্রেরণা ছাড়া তো পশ্চিমবঙ্গে পাতা নড়ে না। আর তাই এরকম একটা ভাটের বাজেট হয়, ভাতার বাজেট হয়, টিম বাজেট হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে। ভিডিও শেষ করার আগে শুভেন্দু অধিকারী এ বিষয়ে কি বলছেন আপনাদের দেখাবো। এটাকে জেনারেল বাজেট ধরা যাবে না, এটা ভোট অন অ্যাকাউন্ট। প্রথমত, এই সময়কালে যে কমিটমেন্টগুলো দেওয়া হয় এবং এই ভোট অন অ্যাকাউন্টটা 4 মাসে, এখানে ইমপ্লিমেন্টেশনের পার্টটা বলা থাকে যেই সময় আদর্শ আচরণ বিধি থাকে, তার ফলে কোনো টেন্ডার, ওয়ার্ক অর্ডার, ইনোগ্রেশন, ফাউন্ডেশন স্টোন লেইং এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশিয়ারি এবং অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না। এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। আশা কর্মীদের দীর্ঘ লড়াই, ICDS কর্মীদের লড়াই এবং অন্যান্য
ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমাররা সম কাজে সম বেতন পান না এবং তাদের সংসার প্রতিপালনের জন্য ন্যূনতম যে আর্থিক সুরক্ষা রাজ্য সরকারের দেওয়া উচিত সেটা তারা দেন না। তাই আজকে লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার, কয়েক হাজার আশাকর্মী, ৮০,০০০-এর কাছাকাছি, কয়েক হাজার অঙ্গনওয়াড়ি কর্মী, এদের ক্ষেত্রে ১,০০০ টাকা করে বৃদ্ধির যে কথা বলা হয়েছে সেটা এপ্রিল মাস থেকে কার্যকর করার কথা বলা হয়েছে, যেটা নির্বাচন বিধির সময় কার্যত অসম্ভব। এবং আমরা মনে করি ১,০০০ টাকা, যেখানে মোবাইলকে রিচার্জ করতে গেলে ৩৪৯ টাকা লাগে, ভালো রান্নার তেল কিনতে গেলে ২০০ টাকার কাছাকাছি লাগে, ১ কুইন্টাল ভালো ভালো চাল বলবো না, চাল কিনতে গেলে ভাত খাওয়ার জন্য ৩৫০০ টাকা কুইন্টাল লাগে মিনিমাম। মাছ খাওয়া তো দূরের কথা, ডিম খাওয়া তো দূরের কথা, এগুলো তো অনেক দূরের কথা। তাই এইটা রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনে প্রতিশ্রুতির মতো করে বলেছে। 6 পে কমিশন যারা পূর্ণাঙ্গ কার্যকর করেনি, 7 পে কমিশনের কমিটি করেনি, যেখানে গোটা দেশে এবং কেন্দ্রীয় সরকার 8 পে কমিশন বানিয়েছে। আজকে সকালে 11টায় ল্যান্ডমার্ক জাজমেন্ট এসেছে রিগার্ডিং ডিএ, তারপরেও 4% ডিএর কথা বলা হয়েছে, যেটা অপ্রাসঙ্গিক, যেটার আর কোনো মূল্য নেই। কারণ এই সরকারকে 10,400 কোটি টাকা 6 মার্চ 2026-এর মধ্যে মেটাতে হবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশের ফলে। এক্ষেত্রেও আপনারা দেখেছেন যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক, 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম। কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। তাই আগস্ট মাসে কোনো প্রতিশ্রুতি, কোনো বরাদ্দ এই ভোট অন অ্যাকাউন্টে করা যায় না। পশ্চিমবাংলার 2,15,00,000 বেকার, 60 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি, বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি টাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোট অন অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। তাই 2,15,00,000 বাংলার শিক্ষিত মেধাযুক্ত বেকার যুবতীদের বলবো, ঐক্যবদ্ধ হন, শপথ গ্রহণ করুন যে আপনারা এই সরকারকে এপ্রিল মাসে ইভিএম এ বোতাম টেপার মাধ্যমে পরিবর্তন করবেন। আমরা ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে যাচ্ছি, রাজ্য সরকারের যে 10 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা আছে, আমরা 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করে আমরা হরিয়ানার 3,55,000 6 মাসে কমপ্লিট করেছে। আমরা করব পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি এবং অঙ্গীকার 21টা বিজেপি রাজ্যের মতো আগামী দিনে সংকল্পপত্রে আমরা এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে লিখিতভাবে জাতীয় নেতাদের উপস্থিতিতে আমরা বলবো আপনাদের এই প্রতিশ্রুতি দিতে পারি। এই বাজেটে শিল্পের ইনসেন্টিভিয়াস, শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গে পরিকাঠামোগত উন্নয়ন, নিজস্ব রাস্তা, ব্রিজ, ইরিগেশন স্কিম নানাভাবে কোনো উল্লেখ করা হয়নি ইন ডিটেলস। আপনারা ডক্টর লাহিড়ির কাছ থেকে জানবেন। আগামীকাল বাজেট বিতর্কে ডক্টর লাহিড়ি বিজেপির পক্ষে শুরু করবেন, আর বিজেপির পক্ষে আমি শেষ করব এবং অর্থমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে দেখবেন। আর একটি বিষয় তারা করেছেন ভোট ব্যাংকের ক্ষেত্রে, বলেছেন লক্ষ্মী ভান্ডার
এটা নাকি উনাদের পাইলট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি আপনাকে জানতে হয়, প্রথম চালু হয় মধ্যপ্রদেশে। তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি বহিন চালু করেছিলেন ১,৫০০ টাকা, আজকে সেটা অনেক বেড়েছে ওখানে। তারপরে আসামে সর্বানন্দ সোনোয়াল চালু করেছিলেন মহিলাদের জন্য, সেই স্কিমেও অর্থ বরাদ্দ হয়েছে, বেনিফিশিয়ারি বেড়েছে। পরে পরে এই স্কিম মধ্যপ্রদেশ আসামকে দেখে অনেক রাজ্য এটা চালু করেছে এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রাজ্যের সরকার একদিকে লাখপতি দিদি, একদিকে এসএইচজি গ্রুপের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা, অন্যদিকে উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় বছরে ৫০,০০০ টাকা দিয়ে এককালীন স্বনির্ভর হতে সাহায্য করা, দিল্লিতে ২৫০০ টাকা, আমাদের মহারাষ্ট্রে ২০০০ টাকা, হরিয়ানায় ২১০০ টাকা, ছত্তিশগড়ে মাতারি যোজনাতে বছরে এককালীন ১২,০০০ টাকা সহ আমাদের ২১টা রুল স্টেটে মহিলাদের সশক্তিকরণ, কর্মসংস্থান, স্বনির্ভর করা এবং সাথে সাথে তাদের সামাজিক অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার কর্মসূচি নিয়েছে। আমি আমাদের সংকল্পপত্র কমিটির যিনি কনভেনার তাকে পাশে রেখেই বলছি, বিরোধী দলনেতা, আমরা অনেক আগে থেকে বলেছি, তখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে ১ জুনের আগে ৩,০০০ টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম, ৩,০০০ টাকা করে আমরা দেবো। এটা আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।